দুদিনের বৃষ্টিতে রংপুর নগরের অনেক এলাকা এখনো জলমগ্ন। শ্যামাসুন্দরী খাল ভরাট অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন ভুক্তভোগীরা। রাস্তার ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ, আমরা ফার্মে কাজ করতে পারতেছি না, ব্যাগ যাইতেছি। সব অপরিকল্পিত, যার জন্য ড্রেন রাস্তার থেকে নিচা এবং ড্রেনের ভিতরে সব ময়লা আবর্জনা জাম হয়ে আছে। সিরাজগঞ্জের দুটি গ্রামের প্রভাবশালীদের আধিপত্য বিস্তারের জেরে প্রায় ঘটছে সংঘর্ষ। গ্রাম ছাড়া অনেকে অসহায় প্রশাসন। কতগুলি মানুষ মাইরে থেলা চলে যায়, এত রাজনীতি করে। দুই গ্রামের প্রধান তারা যদি শান্তি না রাখে তাহলে মূর্তি কেমন করে হবে? মানুষ মরছে কি না মরছে, ওরা নিজে হাতে মাইরে লায় সব জিনিসপাতি লুটপাট করতেছে। মেহেরপুরে ভালো দাম পেতে আগেভাগেই গাছ থেকে লিচু পাচ্ছেন অনেকে। অপরিপক্ক ফল স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে বলছেন চিকিৎসকরা। স্বাগত সবাইকে। আমন্ত্রণ সংবাদ সারাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহেল। একদিকে শ্যামাসুন্দরী খাল ভরাট, অন্যদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা। পরিষ্কার কার্যক্রমও নেই দীর্ঘদিন, ফলে জলাবদ্ধতায় রংপুর মহানগরীর অনেক এলাকা। রাস্তা, বাসা বাড়িতে পানি, দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। খোদ আবহাওয়া অফিসে হাঁটু পানি। সিটি কর্পোরেশন এখনই সজাগ না হলে 2020 সালের মতো জলাবদ্ধতার কবলে পড়বে এই নগরী। গেল 2 দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে রংপুর মহানগরীর 33টি ওয়ার্ডের অন্তত 75টি পাড়া। এর মধ্যে বাবুখা, মধ্য বাবুখা, কামারপাড়া, খামারপাড়া, মাস্টারপাড়ার অবস্থা বেশি খারাপ। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই জলাবদ্ধতা। বৃষ্টি হইলে ঘরে একনে পানি জমা হয়ে থাকে এক হাঁটু। খাওয়া নেওয়া চলা ফিরে খুবই কষ্ট হয়েছে বাবা। ড্রেনটা নিচু হয়ে গেছে, পানি ঘরে বিছনা থেকে পানি খাইতে পারতেছি না, রান্না করতে পারতেছি না। ছোট ছোট বাচ্চা নিয়ে পরিস্থিতি খুবই খারাপ। চারতলা মোড় থেকে মাস্টারপাড়া হয়ে বাবুখা এলাকা পর্যন্ত সড়কটিতে হাঁটু পানি। তলিয়ে গেছে আশেপাশের এলাকাও। ঘর দরজা ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের ফল বাগানের গাছ মরে যাচ্ছে। ভাড়াটিয়ারাও থাকছে না, তারা একটা রিজন দেখাচ্ছে যে বর্ষাকালে রাস্তা ডুবে যায়, অনেক পানি। খাইয়া বাগার বোঝাও যায় না, পড়ে যাওয়া লাগে, অনেক সময় পেছনদারক ধরিয়েও পড়ে যাওয়া লাগে। ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ায় ভোগান্তি যেন কমছেই না। নগরবাসীর লাইফলাইন শ্যামাসুন্দরী খালে পানি পড়ার পথ বন্ধ। এতে সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আবহাওয়া অফিসেও এখন হাঁটু পানি। নষ্ট হয়ে গেছে, মোটর চলে না, গাড়ি পানি বেশি হয়ে গেছে। রাস্তার ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ, আমরা ফার্মে কাজ করতে পারতেছি না, ব্যাগ যাইতেছি। সিটি কর্পোরেশন কোনো পরিকল্পনা নাই, সব অপরিকল্পিত, যার জন্য ড্রেন রাস্তার থেকে নিচা এবং ড্রেনের ভিতরে সব ময়লা আবর্জনা জাম হয়ে আছে। 23 মে পর্যন্ত থেমে থেমে বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া বিভাগ। ড্রেনের আউটফল সমস্যা থাকার কথা বলেই দায় এড়াতে চায় সিটি কর্পোরেশন। থেমে থেমে বিশেষ করে রাত্রেবেলা করে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি থাকবে এবং এই সময়টাতে বজ্রপাতের সম্ভাবনাটাও বেশ বেশি। সুতরাং সব মিলিয়ে আগামী 23 তারিখ পর্যন্ত এই ধরনের পরিস্থিতি বিরাজমান থাকার সময়টাই বেশি। গঠনগত সমস্যা রয়েছে, যেটা আউটফলের দিকে পানিটা যাচ্ছে না। আমাদের প্রকৌশল টিমও এটি তাদের অবজারভেশন যে এখানে আউটফলের দিকে পানিটা যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না, স্লোপিংটা সেভাবে হয়নি। তা আমরা এটা অবশ্য পরবর্তীতে একটা দীর্ঘমেয়াদীভাবে এটা ঠিক করতে হবে। 2020 সালে 10 ঘন্টায় 433 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে পুরো নগরীতে সৃষ্টি হয় 100 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জলাবদ্ধতা। 205.70 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র 263 কিলোমিটার। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সরকার মাঝারুল মান্নান। মাঝার, আপনি তো বরাবরই আমাদেরকে আপডেট জানাচ্ছেন। জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রশাসনকে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কিছু চোখে পড়েছে কিনা, বিস্তারিত জানাবেন।
সোহার, প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগের কথা বলা হয়েছে সেটি রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে হাবিবা, তিনি যেটি আমাকে বলেছেন যে এই যে এলাকাটাতে আমরা আছি, অর্থাৎ খামারপাড়া, বাবুখা, মাস্টারপাড়া, কামারপাড়া সহ এই যে একটা বিস্তীর্ণ যে এলাকাটি আছে, তার ভাষায় যে এখানে যে ড্রেনেজের যে আউটফল আছে সেই আউটফলসটা কলাপস হয়ে গেছে, সে কারণে এখান থেকে পানি নামছে না। কিন্তু তার ভাষায় যে অন্য জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের 3টি টিম একত্রিত হয়ে তারা কাজ করছেন এবং অন্য জায়গাগুলোতে পানি নামার দাবি করছেন। তবে আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যে সিটি কর্পোরেশনের সেরকম কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা সকাল 8টায় চারতলা মোড় থেকে বাবুখার যে সড়কটি আছে সেই সড়কটির সাথে সেখানে আমরা যুক্ত ছিলাম। 9টায় আমরা কামারপাড়ার যে এলাকাগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ, মধ্য বাবুখার সেটা ছিলাম। আর এখন আমরা দক্ষিণ বাবুখার যে জায়গাটি আছে এটা একটু নিম্নাঞ্চল, কিন্তু এই পুরো যে এখানে যে বাড়িঘরগুলো আছে সবগুলোই কিন্তু জলবন্দী হয়ে পড়েছে। এবং আবহাওয়া অফিসের যে তথ্য, আগামী 23 তারিখ অর্থাৎ আগামী 23 তারিখ পর্যন্ত থেমে থেমে এই বৃষ্টিপাতটি চলবে এবং এই বৃষ্টিপাতটি রাতে হবে। যেমন আজকের যে তথ্য আছে, এই গেল রাতে প্রায় 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গেল 3 দিনে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুর আবহাওয়া অফিসে, যেটি হচ্ছে 297 মিলিমিটার। এবং এটি যদি আরও 2 দিন অব্যাহত থাকে তাহলে এই জায়গাগুলোতে যে পরিমাণ যে জল এর মধ্যে বন্দী হয়ে পড়েছে মানুষ, সেগুলো কিন্তু সরে যেতে অন্তত আরও 15 থেকে 20 দিন সময় লাগবে। তখন এই সব মানুষ কিন্তু আরও দুর্ভোগে পড়বেন। মূলত ড্রেনেজ সিস্টেম কলাপস হওয়া এবং অন্যান্য যে জায়গাগুলো আছে আউটফলগুলোতে আবর্জনা থাকার কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় যারা আছেন তারা জানাচ্ছেন। এবং দীর্ঘদিন থেকে বর্ষা মৌসুমের আগে যে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা দরকার ড্রেনের, সেইগুলো করা হয়নি, এরকমও অভিযোগ করছেন যারা এলাকাবাসী আছেন তারা। মাঝার বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ। দীর্ঘ 2 মাস ধরে একের পর এক সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরাজগঞ্জের কুলিয়ারচর ও বাগধনাইল গ্রাম। 2 গ্রামের প্রভাবশালী 2 ব্যক্তির আধিপত্য বিস্তার ও ইন্ধনের কারণে কোনোভাবেই মীমাংসা হচ্ছে না। প্রতিপক্ষের হামলা আতঙ্কে তাই গ্রাম ছাড়ার পাশাপাশি আত্মীয়দের দিয়ে আসবাবপত্র সরিয়ে নিয়েছেন কুলিয়ারচর গ্রামের বাসিন্দারা। ভ্যান, রিকশার পাশাপাশি মাথায় করেও জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। এদের কেউই নদী ভাঙনের শিকার নন, বদলাননি বাসাবাড়িও। হামলা, লুটপাট আর অগ্নিসংযোগের ভয়েই বাড়ি ছাড়া গ্রামবাসী। ঘটনাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের। পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায় 2 মাস ধরে কুলিয়ারচরের সাথে সংঘর্ষ চলছিল বাগধনাইল গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার 2 গ্রামের মানুষ সংঘর্ষে জড়ালে নজরুল ইসলাম নামের এক কৃষক প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারায়। এরপরই কুলিয়ারচর গ্রামে হামলা, লুটপাট চালায় বাগধনাইল গ্রামের বাসিন্দারা। প্রায় 2 মাস ধরে ওদের সাথে আমাদের এরকম কলিয়ারচর গ্রামের সাথে চলছে। কলিয়ারচর গ্রামের নেতৃত্ব দিচ্ছে আজম, রিদাউল, তাদের একটা বাহিনী আছে। সে বাহিনী দেওয়া এক পর্যায়ে তারা এখানে চাঁদাবাজি করে খায়। আইনের হাতে আশ্রয় চাই, এর উপযুক্ত বিচার চাই, আমরা তাদের ফাঁসি চাই, একান্ত মতামত তারা ফাঁসি চাই। দেশে বাড়িঘর কোবা মোবা থুয়ে যাবে বইতে আমরা কিছু কই না। জীবন বাইকে দেয় ফিল্টারে খেলাই বেড়াইছে, কত গুণী মানসিক মাইরি থেলা চলে যায়, এত রাজনীতি করে। দিনভর হামলার পর রাতে আবারও প্রতিপক্ষের আক্রমণের ভয়ে বাড়ি ছাড়েন বেশিরভাগ মানুষ। লুটপাট থেকে রক্ষায় আত্মীয়দের দিয়ে বাড়ি থেকে সরিয়ে নেন আসবাবপত্র, গবাদি পশু। মানুষ মরছে কি না মরছে ওরা নিজে হাতে মাইরে লয়া সব জিনিসপাতি লুটপাট করতেছে। সবাইকে কার উপরে করলাম, আমার স্বামীর কাছে চালের বস্তা দিয়ে দিছি, সব চালের বস্তা নিয়ে যাচ্ছে। 2 গ্রুপ যখন সংঘর্ষ হইলো আমরা বাইরে গ্রাম লোক ফাঁকে চলে গেলাম। যাওয়ার পরে ধরেন একটা মার্ডার হয়ে গেল। এখন যার যার মতো বাড়ি ছেড়ে চলে গেছে এই গ্রুপের লোকজন। 2 গ্রামের প্রধান তারা যদি শান্তি না রাখে তাহলে মুক্তি কেমন করে হবে? হচ্ছে 2 গ্রামের প্রধানকারী তো হিংসাম। পুলিশ জানায় 2 প্রভাবশালীর ইশারায় গ্রামবাসীদের সংঘর্ষ মীমাংসা করা যাচ্ছে না। গ্রামে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে লিয়াকত গ্রুপ আর আরেকটা হচ্ছে আপনার আজম গ্রুপ। এখন আমাদের এখানে একটা হত্যা মামলা হবে এবং এখানে অনেকে বলেছে যে অনেকের বাড়িঘর লুট হয়েছে। যদি সত্যিকার অর্থে লুট হয়ে থাকে সেটারও মামলা হবে। হওয়ার পরে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে অবশ্যই আমরা গ্রেফতার করব। আমরা যখন সমাধান দিচ্ছি তারা সমাধান মেনে নিচ্ছে। যখন তারা গ্রামে চলে আসতেছে তখন দেখা যাচ্ছে যে তারা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের মতো করে একজন এটা মানে অনুধাবন করতেছে, অন্যজন আবার সেই উস্কাই দিচ্ছে, এভাবে এটা লেগে আছে। আমরা নিয়মিত কাউন্সেলিং করব, যদি দেখা যায় কীভাবে সমাধান করা যায় আমরা ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে চলা এই সংঘর্ষে 2 গ্রামের বাসিন্দারা থানা ও আদালতে মামলা করেছেন 25টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
গাজীপুরের শ্রীপুরে এক নারী গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আবদার গ্রামে একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রথমে আকলিমার ঘর থেকে শিশু বাচ্চার কান্না শব্দ পায় স্থানীয়রা। এ সময় বাইরে থেকে ডাকাডাকি করেন বাড়ির অন্য ভাড়াটিয়ারা। কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানোর পর দরজা খোলা হয়। পরে ঘরের মেঝেতে আকলিমা মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে আকলিমার স্বামী আদনান। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে সে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব কর্মকর্তারা। এর আগে 5 দিনের কলম বিরতির পর গতকাল ফের রাজস্ব কার্যক্রম সচল হলেও আজ থেকে আবারও নতুন কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম কাস্টমস হাউস। ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। কাজ করা থেকে বিরত রয়েছেন রাজস্ব শুল্ক কর্মকর্তারা। পুরো কাস্টমস হাউস ফাঁকা, নেই প্রতিদিনের ব্যস্ততা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। বারবার এমন আন্দোলন কর্মসূচিতে বেগ পেতে হচ্ছে আমদানিকারকদের। তৈরি হচ্ছে শুল্কায়নে ধীরগতি, যার প্রভাব পড়ছে বন্দরে। পণ্য লোডিং আনলোডিংয়ে গতিও কমেছে। আমি সকালে আসছি যে আমার 8টা ডকুমেন্ট আমি আজকে অ্যাসেসমেন্ট কমপ্লিট করবার কি, কিন্তু আয়সা দেখি যে কলম বিরতি। গতকালকে তো আমরা কাজ করে গেছি, তো এই অবস্থা চলতে থাকলে তো দেশের রেভিনিউ আসবে না, তারপর আমাদের আমদানি রপ্তানির ব্যাঘাত ঘটবে। যে কাজগুলি নর্মালি আমরা করে যাই, ফাইল হইলে সে কাজের পিছনে আমাদের চলে যায় 2 দিন মিনিমাম। তা এই পণ্যগুলির মনে করেন যে আপনার আমি যে পণ্যটা সার করি সেটার মধ্যে 4 গুণ ড্যামারেজ চলে। সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বলছেন, কাগজপত্র জটিলতায় আজ বন্ধ থাকলেও আগামীকাল সকাল থেকে এ পথে যথারীতি রপ্তানি চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া। জানান, মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের ইএক্সপি ছাড়পত্রের প্রয়োজন। এসব নথিপত্র মাছ ব্যবসায়ীদের হাতে পৌঁছায়নি, এজন্য মাছ রপ্তানি বন্ধ রেখেছেন। চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে 453 কোটি টাকার পণ্য। একই সময়ে আমদানি ছিল তুলনামূলক কম, মাত্র 106 টন পণ্য আমদানি হয়েছে। রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক বাজার আগুনে পড়ে গেছে 30টি দোকান। গতরাতে বাজারের একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ড হয়। স্থানীয়রা জানায়, খবর পেয়ে 27 বিজিবির একটি প্লাটুন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করে। উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যরা 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেয়। আগুনে 30টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে লিচু পাড়ছেন মেহেরপুরের বাগানীরা। বৈরী আবহাওয়ার কারণে এবছর লিচুর ফলন কম বলছেন চাষি। যা উৎপাদন হয়েছে তার মধ্যেও নষ্ট হয়েছে মৌসুমি ফল। পুঁজি হারানোর শঙ্কায় তাই সময়ের আগেই ফল নামাচ্ছেন বাগানীরা। গাছ থেকে লিচু নামানোর ধুম, তবে পরিপক্ক নয়, অপরিপক্ক লিচুই বাজারে নিয়ে যাচ্ছেন মেহেরপুরের চাষিরা। বাগানীরা বলছেন, মৌসুমের শুরু থেকেই দেখা মেলেনি বৃষ্টির। তাপপ্রবাহের কারণে এবছর লিচু আকারে যেমন ছোট, তেমনই নষ্ট হয়েছে স্বাদ। গাছে রাখলে লোকসান হতে পারে এমন শঙ্কায় আগেভাগেই নামানো হচ্ছে আটি জাতের লিচু। যে 4 দিন খরানি পড়ল, ওই 4 দিনে খরানি আমাদের লিচু সব লসের খাতায়। সবটা লিচুই নষ্ট, কোনো লিচুই ভালো নেই। প্রবল বৃষ্টি না হলে লিচু কখনোই ভালো হবে না। প্রচণ্ড তাপে লিচু পুড়ে যাইছে, চাষি দাম পাইছে না। আর যে লিচু হয়েছে তাতে বাদ যাইছে বেশি, পচা বেড়ে যাইছে। অন্যান্য বছরের তুলনায় এবার বাগানে পাইকারদের আনাগোনাও কম। মৌসুমে শুরু হওয়ায় এই অপরিপক্ক লিচু বিক্রি হচ্ছে প্রতি 350 টাকা দরে। বাগানওয়ালাদের পর্যাপ্ত দাম পাওয়ার সত্ত্বেও তাদের লস হচ্ছে, এবং আমরা যে কিনি বিক্রি করছি আমাদেরও প্রচুর লস হচ্ছে। 250-300 টাকা পণ কিনছি, কেনার পরে লিচু এতগুলো লিচু কেনার পরে দেখছি প্রত্যেকটা লিচুতেই পোকা, প্রত্যেকটা লিচুই নষ্ট। চিকিৎসকরা বলছেন, অপরিপক্ক এই ফল মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে ভোক্তাকে। বিভিন্ন ধরনের পেটের অসুখ হতে পারে, যেমন ডিসেন্ট্রি, ডায়রিয়া, অ্যালার্জি হতে পারে। এক্ষেত্রে আমাদের সবসময় উচিত ফলটা গাছে পাকিয়ে খাওয়া অথবা ভালো করে ধৌতকরণ বা এগুলো মেনটেন করে খাওয়া উচিত। ফলের ক্যালেন্ডার অনুযায়ী গাছ থেকে নামানো ও বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের।
লিচুর যে গায়ের কাটাগুলো একটু লেপটে যাবে বা মসৃণ হয়ে যাবে, তখন সেটা পরিপক্ক হবে বলে আমরা জানি। আমাদের পরামর্শ একটু দেরি করে পরিপক্ক হওয়ার পরে তারা গাছ থেকে লিচু সংগ্রহ করে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর মেহেরপুরে 725 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এখানে শেষ করছি সংবাদ। সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।